আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। লিলি নিজের ঘরে এভাবেই আনন্দ করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নাচ করতে থাকে। ঠিক এমন সময় লিলির শাশুড়িমা বনলতা দেবী তাকে দেখে ফেলে, যা দেখে বনলতা দেবী প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ সে ভীষণই গম্ভীর মানুষ ছিল। সে মোটেই মহিলাদের এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় নাচ গান পছন্দ করতো না। বৌমা, তুমি এসব কি করছো? রান্নাঘরে গিয়ে রান্না বান্না না করে তুমি এখানে নাচা কোদা করছো, লোকে দেখলে কি বলবে শুনি? এভাবেই বনলতা দেবী লিলিকে প্রচণ্ড বকাবকি করে। কিন্তু লিলি ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি অদ্ভুত একটা টান ছিল। সে সেজে গুজে নাচের ভিডিও বানাতে খুব পছন্দ করত। তার ডান্সার হওয়ারও খুব স্বপ্ন ছিল। কিন্তু লিলির বাবা মা তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ায় লিলির সেই স্বপ্ন একেবারে মাঠে মারা পড়ে। শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে লিলি মনে মনে আরও বেশি দুঃখ পায়। না, আমার এভাবে দরজা খুলে রিল বানানোটা একদমই উচিত হয়নি। দরজা খুললাম বলেই তো শাশুড়ি মা চলে এলো। এবার থেকে আমি প্রত্যেক দিন দরজা বন্ধ করেই রিল বানাবো। এই মনে করে লিলি প্রত্যেকবার রিল বানানোর আগে দরজা বন্ধ করে দিত। কিন্তু তাতেও শান্তি ছিল না, কারণ লিলির ঘরের দরজা বন্ধ দেখলেই বনলতা দেবী ভীষণই বিচলিত হয়ে উঠত। তাই যতবারই লিলি দরজা বন্ধ করত, ততবারই বনলতা দেবী নিজে দেখতে আসত, কিংবা তার মেয়ে পর্ণাকে দিয়ে লিলিকে ডেকে পাঠাতো। দূর বাবা, যতবারই আমি ভিডিও রেকর্ড করতে যাই তখনই বাড়ির কেউ না কেউ চলে আসে। আমার যদি একটা আলাদা সিক্রেট রুম থাকতো তাহলে আমি সেখানে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারতাম। প্রত্যেকদিন এই ঝামেলা আমার আর ভালো লাগে না। লিলি বাধ্য হয়ে দরজা খোলে এবং পর্ণাকে স্ন্যাক্স বানিয়ে দেয়। সেদিনই বিকেলবেলা লিলি বাগান পরিষ্কার করতে গিয়ে খেয়াল করে তাদের বাড়ির পেছনেই একটা স্টোর রুম আছে, যেটা সম্পূর্ণ আগাছা দিয়ে ঢাকা। মানে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে সেখানে কোনো রুম আছে। আরে, এখানে তো আস্ত একটা রুম আছে দেখছি। এই রুমটা বাড়ির একদম পেছন দিকে, আর বাইরে থেকে দেখাও যাচ্ছে না। উপরওয়ালা কি আমার কথা শুনে ফেললো নাকি? এই রুমটাকে তো আমি নিজের সিক্রেট রুম বানাতে পারি, আর যখন ইচ্ছে এখানে ডান্স করতে পারি, রিল ভিডিও বানাতে পারি, কেউ কিছু জানতেও পারবি না। এভাবে সেদিন ওই রুমটার খোঁজ পেয়ে লিলি মনে মনে খুবই খুশি হয়। সে রুমটা ভালো করে পরিষ্কার করে নেয়, আর প্রত্যেক দিন নিজের সংসারের কাজকর্ম সেরে সেই রুমে গিয়ে ডান্স ভিডিও রেকর্ড করতে থাকে। সেখানে রিল ভিডিও বানানোর ফলে কেউ লিলিকে নাচ করতে দেখতেও পায় না, তাই লিলিরও কোনো অসুবিধা হয় না। লিলি এভাবে প্রত্যেক দিন একটা করে ডান্স ভিডিও দিতে শুরু করে। একদিন লিলি যখন রিল ভিডিও বানাতে সিক্রেট রুমে যায়, তখন তার বাইরে বেরোনোর কথা একেবারে খেয়াল থাকে না। রিল ভিডিও বানাতে সে একেবারে মত্ত হয়ে ওঠে। ইতিমধ্যে লিলির বর আকাশ অফিস থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও আকাশ কোনো চা জলখাবার পায় না। লিলি, ও লিলি, কোথায় গেলে? আমার জন্য একটু চা বানিয়ে দাও না। আমি জাস্ট অফিস থেকে ফিরলাম, আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। লিলি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু আকাশের কথার কেউ কোনো উত্তর দেয় না। আকাশ এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু লিলিকে কোথাও খুঁজে পায় না। তাই আকাশ তার মাকে জিজ্ঞাসা করে, মা, তোমার বৌমা কোথায় গেল বলো তো? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পেলাম না। লিলি কোথাও বেরিয়েছে নাকি বলো তো? সে কি, বৌমা বাড়িতে নেই? কিন্তু বৌমা তো বাড়ির বাইরে কোথাও গেছে বলে মনেও হয় না। গেলে তো দরজা খোলার শব্দ অন্তত শুনতে পেতাম। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোর বউ মাঝে মধ্যেই যেন কোথায় কোথায় গায়েব হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই কিন্তু আবার ফিরে আসে। তা কি করে হয়? একটা গোটা জ্যান্ত মানুষ ডুবে যেতে কি করে পারে? না না, তাহলে তো লিলির উপর নজর রাখা উচিত। তুমি লিলিকে একবার চোখ ছাড়া করবে না, বুঝেছো? ঠিক এমন সময় লিলি সিক্রেট রুম থেকে বেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে আসে। তাকে দেখে আকাশ এবং তার শাশুড়ি মা দুজনেই অবাক হয়। কি হলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি, কিন্তু তোমার তো কোনো সাড়া শব্দই নেই। কোথাও গেলে আমাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করো না? মাঝে মধ্যে ভূতের মতো কোথায় গায়েব হয়ে যাও। আমি সিক্রেট রুমে নাচের ভিডিও রেকর্ড করতে করতে বাইরের জগতের কথা একদমই ভুলে যাই।
এই জন্যই মনে হয় আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সন্দেহ করা শুরু করেছে। না না, এবার থেকে সবার নজর বাঁচিয়ে চলতে হবে। কাউকে আমার সিক্রেট রুমের রহস্যের কথা জানতে দেওয়া যাবে না। লিলি মনে মনে এরকম ভাবার পর বলে, আরে না না মা, আসলে আমি তো বাইরের বাগানটা ঝাড় দিচ্ছিলাম। অনেক শুকনো পাতা জড়ো হয়েছে। বাগানটা দেখতেও তো খুব খারাপ লাগছিল। বউ হিসেবে বাড়িঘর দেখাশোনা করা, পরিষ্কার করা সবকিছু তো আমারই দায়িত্ব, বলুন। লিলির কথা শুনিয়ে আকাশ এবং তার মা আরো বেশি অবাক হয়, কারণ তখন রাত 10টার বেশি বেজে যায়। রাত্রিবেলা লিলি বাগান ঝাড়ু দিয়েছে শুনে তার শাশুড়িমা এবং স্বামী দুজনই খুবই আশ্চর্য হয়, কিন্তু তারা লিলিকে তখনকার মতো কিছু বলে না। তবে সেদিন থেকে বনলতা দেবী লিলিকে চোখ ছাড়া করতে চায় না। লিলি যখনই সিক্রেট রুমে যাবে বলে ঘরের বাইরে বেরোয়, তখনই তার শাশুড়িমা তাকে আটকায়। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? আরে কিছুই না মা, আমি একটু গাছে জল দিতে যাচ্ছি। আসলে রান্নাবান্না শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বসে থেকে কি করব, একটু গাছগুলোর পরিচর্যা করি। আপনি তো জানেন আমার বসে থাকতে একটুও ভালো লাগে না। তোমার বসে থাকতে ভালো লাগে না সে তো খুব ভালো কথা। তাহলে চলো, আমার পা টিপে দেবে? দূর বাবা, এত সংসারের কাজকর্ম করে এখন আবার শাশুড়ি মায়ের সেবা করতে হবে। এরকম করলে আমি নাচের ভিডিও কি করে রেকর্ড করব? এমনিতেই আমার ফলোয়ার্সরা এখন বেশি বেশি করে আমার নাচের ভিডিও দেখতে চায়, কিন্তু শাশুড়ি মা আমাকে এমন নজরবন্দি করে রেখেছে যে সিক্রেট রুমে যেতেই পারছি না আমি। আসলে লিলির সোশ্যাল মিডিয়াতে নাচের যেই প্রোফাইল ছিল তাতে রাতারাতি অনেক ফলোয়ার্স হয়ে যায়, কারণ মানুষজন লিলির নাচের ভিডিও দেখতে খুব পছন্দ করে। কিন্তু লিলি সংসারের কাজকর্ম সামলিয়ে উঠতে পারে না। তাছাড়া দিনের বেলা তার শাশুড়িমা কিছুতেই তাকে এদিক থেকে ওদিকে যেতে দেয় না। এমনকি লিলি বাথরুমে যেতে চাইলেও তার শাশুড়িমা সবসময় বাইরে দাঁড়িয়ে থাকে। মহা বিপদে পড়লাম, আমি তো 2 দিন হয়ে গেল কোনো নাচের ভিডিও দিতেই পারলাম না। এরকম করতে থাকলে তো আমার প্রোফাইলের রিচটাই কমে যাবে। আমার আর ফেমাস ডান্সার হওয়ার স্বপ্ন পূরণ হবে না। ভালো লাগে না, কি যে করি। ও আইডিয়া, মা আমাকে দিনের বেলা চোখ ছাড়া করে না, কিন্তু রাত্রিবেলা তো আমাকে আটকাতে পারবে না। আমি তাহলে রাত্রিবেলাতেই নাচের ভিডিও বানাবো। সেদিন রাত্রিবেলা লিলির শ্বশুরবাড়ির সকলেই ঘুমিয়ে পড়ার পর লিলি নিজের ঘুঙরু জোড়া নিয়ে সিক্রেট রুমে গিয়ে নাচের ভিডিও বানাতে শুরু করে। রাত্রিবেলা যেহেতু আওয়াজ খুব বেশি শোনা যায়, তাই লিলির বাড়ির সকলেই ঘুমের মধ্যে ঘুঙরুর আওয়াজ শুনতে পায়, আর তারা ভীষণই বিস্মিত হয়ে পড়ে। মা, ও মা, তাড়াতাড়ি দরজা খোলো, আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে বাড়ির নিচ থেকে যেন ঘুঙরুর আওয়াজ আসছে। ও মা, মা, ও মা, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। তুমি একটু আমার সঙ্গে ঘুমাবে, চলো না, শুনছো? মেয়ের কথা শুনে বনলতা দেবীও দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সেও ভালো করে কান পেতে শুনলে সত্যি সত্যি ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। মা, তোমার তো অনেক সাহস, তুমি একটু বাইরে গিয়ে দেখো না কি হচ্ছে। না, এই আওয়াজ শুনে আমার অন্তর আত্মা কেঁপে কেঁপে উঠছে। এরা আবার বলছে আমাকে বাইরে গিয়ে দেখতে। ওরে বাবা রে, আমি পারবো না। আরে আমার মনে হয় হয়তো আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। অন্য কারোর বাড়িতে হয়তো কেউ নাচানাচি করছে, তাই এরকম আওয়াজ হচ্ছে। ও কিছু না, যা গিয়ে শুয়ে পড়, যা হবে কালকে দেখা যাবে। এই বলে বনলতা দেবী ছেলে এবং মেয়েকে নিজেদের রুমে পাঠিয়ে দেয়। কিন্তু বনলতা দেবী নিজেও ভয়ের চোটে সেদিন সারা রাত ঘুমাতে পারে না। আর লিলি যেহেতু সিক্রেট রুমে যাওয়ার আগে নিজের বিছানার উপর বালিশ এবং চাদর চাপা দিয়ে যায়, তাই আকাশ মনে করে লিলি হয়তো তখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, কিন্তু প্রায় দিনই আকাশ এবং তার পরিবার ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। অন্যদিকে সময়ের সাথে সাথে লিলির ফলোয়ার্সের সংখ্যা আরও বেশি বাড়তে থাকে। বাবা, কেউ কেউ আবার আমার ডান্সের ভিডিও দেখে আমাকে স্টার সেন্ড করছে, কত ভালো ভালো কমেন্ট করছে। এটাই তো আমি সারা জীবনে চেয়েছিলাম। সত্যি আমার স্বপ্নটা তাহলে এবার সফল হলো। তবে এই সিক্রেট রুমটা যদি না থাকতো তাহলে কিছুই হতো না। এই মনে করে লিলি অত্যন্ত খুশি হয়। লিলি সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল হয়ে যাওয়ায় লিলির কাছে এবার তার ফলোয়ার্সদের গিফট আসতে শুরু করে। লিলি স্বপ্নেও ভাবেনি তার ফলোয়ার্সরা তাকে এভাবে গিফট পাঠাবে।
এই সমস্ত গিফট আমার যদি শ্বশুরবাড়ির কেউ দেখে ফেলে তাহলে খুব সন্দেহ করবে। আমি বরং এই গিফটগুলো আমার সিক্রেট রুমেই লুকিয়ে রাখবো, পরে খুলে দেখবো এর মধ্যে কি কি আছে। এই মনে করে লিলি এক গাদা গিফটের বাক্স নিয়ে তার সিক্রেট রুমে যেতে শুরু করে। কিন্তু এমন সময় বেশ কিছু গিফট মাটিতে পড়ে যায় আর লিলি সেটা খেয়াল করে না। কিন্তু পাশের বাড়ির প্রতিবেশী অঞ্জনা দেবী সেই গিফটগুলো দেখে খুবই আশ্চর্য হয়। তাছাড়া লিলিকে জঙ্গলের মধ্যে যেতে দেখে অঞ্জনা দেবী খুবই অবাক হয়ে তখনই বনলতা দেবীর কাছে ছুটে যায়। কিরে, তোর বৌমা আজকাল খুব ভাইরাল হয়েছে দেখছি। প্রত্যেক দিনই দেখি সোশ্যাল মিডিয়ায় একটা একটা করে নাচের ভিডিও দিচ্ছে। আজকেই তো দেখলাম তোর বৌমা অনেক গিফট পেয়েছে। ওই গিফটগুলো আবার বাড়ির পেছনের দিকে ফেলতে যাচ্ছিল, একটু আগেই তো আমি দেখতে পেলাম। সে কি, আমি তো এসবের কিছুই জানতাম না। আমার বৌমা এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে। এই শুনে অঞ্জনা দেবী তখনই লিলির সমস্ত নাচের ভিডিও বনলতা দেবীকে দেখায়, যা দেখে বনলতা দেবী অত্যন্ত রেগে যায়। এমনকি লিলির নাচের ভিডিওতে সিক্রেট রুম দেখে বনলতা দেবী সেই ঘরটাকে খুব ভালো মতোই চিনতে পারে। ও, এই ঘরটাতে গিয়ে তার মানে বৌমা নাচানাচি করছে, ভিডিও করছে। দাঁড়াও, এখনই ওই ঘরে আমি তালা লাগানোর ব্যবস্থা করছি, আর ওই বৌমাকেও আমি বাড়ি থেকে বিদায় করব। এরকম কুলাঙ্গার বৌমা আমার চাই না। এই বলে বনলতা দেবী তখনই সিক্রেট রুম তালা বন্ধ করে দেয়। তুমি যখন আমার কথা অমান্য করবেই ভেবেছ, তখন তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার জন্য আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। কিন্তু কি হয়েছে মা? লিলি এমন কি করছে যে তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলছো? এই দেখ, তোর বউ আমাদের বাড়ির পেছনের ঘরটাকে সিক্রেট রুম বানিয়ে সেখানে গিয়ে নাচা কোদা করে বেড়ায়। সোশ্যাল মিডিয়াতে কত ভিডিও ছেড়েছে। এই বলে বনলতা দেবী আকাশকে সব ভিডিওগুলো দেখায়। কিন্তু আকাশ সেই ভিডিওগুলো দেখে ভীষণই আশ্চর্য হয়, কারণ লিলির প্রত্যেকটা ভিডিওতেই প্রায় 20 থেকে 30 মিলিয়ন করে ভিউজ ছিল, যা দেখে আকাশ খুশি হয়ে বলে, আরে বাস, তুমি এত ভালো ডান্স করো, আমি তো আগে জানতাম না। আসলে আমার ডান্সার হওয়ার খুব শখ ছিল, তাই আমি ওই সিক্রেট রুমে গিয়ে নাচের ভিডিও বানিয়ে আসতাম, কারণ বাড়িতে ভিডিও বানালে মা আমাকে খুব বকাবকি করতো। বাবা, দেশ বিদেশের কত লোক তোমার এই নাচের ভিডিও দেখেছে। যাক বাবা, বাঁচা গেল। তার মানে রাত্রেবেলা তুমি নাচানাচি করতে, আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। তোমার এই নাচ নিয়ে আমার কোনো আপত্তি নেই। এবার থেকে তোমাকে আর নাচের জন্য সিক্রেট রুমে যেতে হবে না, তুমি আমাদের ঘরেই নাচতে পারো। এসব তুই কি বলছিস? বাড়ির বউ হয়ে তোর বউ এরকম নাচ গান করবে? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আজকাল যুগ বদলেছে, আর তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তোমার বৌমা শুধু তোমার বৌমা নয়, ওর নিজস্ব একটা পরিচয় আছে। লিলি খুব ভালো নাচ করতে পারে, তাই লিলির ডান্স নিয়ে আমার কোনো আপত্তি নেই, আর তোমারও থাকা উচিত নয়। আমি আমার ওয়াইফকে নাচ করার পুরো পারমিশন দিচ্ছি। এই বলে আকাশ তার মাকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে লিলি তার স্বামীর ব্যবহারে অত্যন্ত খুশি হয়। তারপর থেকে ধীরে ধীরে লিলি অনেক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আর খুব তাড়াতাড়ি সে একজন নামী ডান্সার হিসেবে পরিচিতি পায়। তিতলি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তিতলি পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তার বাবা মা দুজনে মিলে অনেক পরিশ্রম করে টাকা সঞ্চয় করে তিতলিকে একটা বড় প্রাইভেট স্কুলে ভর্তি করেছিল। সে নতুন স্কুলে ভর্তি হয়ে খুবই খুশি ছিল, কিন্তু সে প্রথম দিন স্কুলে যাওয়া মাত্রই তার সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কারণ সে দেখতে খুবই কালো হওয়ায় তাকে দেখে ক্লাসের বাকি বাচ্চারা খুব মজা করতে থাকে। এই এই, সবাই জানিস আমাদের স্কুলে একটা কালো দেখতে মেয়ে ভর্তি হয়েছে। খুব কালো দেখতে মেয়েটা, একদম কয়লার মতো। আয় আয়, আমি দেখাচ্ছি। এই দেখ। এই, তুই আমার ব্যাগের পাশে ব্যাগ রেখেছিস কেন? আমি এখানে বসবো তাই জন্য এই বেঞ্চে ব্যাগ রেখেছি। না, এই বেঞ্চে আমি আর আমার বন্ধুরা বসি, তুই এখানে বসবি না একদম। ওঠ এখান থেকে তুই। কিন্তু আমি তো আগে এসেছি, আর আমি তো আজকে নতুন এলাম, আমিও তোর বন্ধু হতে চাই। কি, তুই আমার বন্ধু হবি? কোনোদিনও না। তুই দেখতে কত কালো, তোকে তো আমার দেখতেই ইচ্ছা করছে না। আমি তোর পাশে বসা তো দূরের কথা, তোর সঙ্গে কথাও বলবো না। ব্যাগ সরা এখান থেকে, যা বলছি। দাঁড়া, আমি তোর ব্যাগটাই ছুঁড়ে ফেলে দিচ্ছি। না না, এমন করিস না, আমি উঠে যাচ্ছি। আমি কোথায় বসবো? কেউ আমাকে একটু বসতে দিবি রে তোরা? না, আমরা কেউ আমাদের পাশে বসতে দেব না। তোর পাশে আমরা কেন?
কোনো মশা মাছিও বসবে না। তুই যা কালো। হ্যাঁ ঠিক বলেছিস টিয়া। এই কালি, তুই একদম সেই লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়। ওই বেঞ্চটা একদম ফাঁকা আছে, যা চলে যা। এছাড়া আর কোনো উপায় নেই, তোর পাশে তো কেউ বসতেই চাইছে না। এসব দেখে তিতলির মন খুব খারাপ হয়ে যায়। প্রথম দিন স্কুলে এসে তার সঙ্গে এসব হবে সে ভাবতেও পারেনি। সে কাঁদতে কাঁদতে তার ব্যাগ নিয়ে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ে। শুধুমাত্র সেদিনই নয়, প্রত্যেক দিন তার সঙ্গে এমনই হতো। কেউ তার সঙ্গে কথা বলতো না। সবার কাছে সে এক মজার পাত্র হয়ে উঠেছিল। তিতলি রোজ মন খারাপ করে বাড়ি ফিরে আসতো। সে তার বাবা মাকে এসব ব্যাপারে কিছুই বলতো না, কারণ সে জানতো যে তার বাবা মা তার জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ওই স্কুলে তাকে ভর্তি করেছে। তিতলি মা, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? নতুন স্কুল কেমন লাগছে তোর? কটা নতুন বন্ধু হলো? হ্যাঁ মা, নতুন স্কুল খুব ভালো লাগছে আমার। আর ক্লাসের সবাই খুব ভালো, সবাই আমার বন্ধু হয়ে গেছে। বাহ, খুব ভালো। এবার মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ঠিক আছে মা, আমি বাইরে থেকে দৌড়ে আসছি। তুমি আমার টিফিন রেডি করে দাও, আমি এসে রেডি হয়ে স্কুলে যাব। তিতলি দৌড়াতে খুব ভালোবাসতো। সে প্রত্যেক দিন সকালে উঠে 30 মিনিট করে দৌড়াতো। এটা তার অভ্যাস ছিল। একদিন তাদের ক্লাসে সুনিপা ম্যাডাম এসে বলেন, সবাই শোনো বাচ্চারা, আমাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে। আমরা 30 জন ছাত্রীকে নিয়ে 7 দিনের একটা প্র্যাকটিস কোর্সের ব্যবস্থা করব। এই 30 জনের মধ্যে মাত্র 3 জনকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে। এই 3 জনকে আমাদের স্কুল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলার জন্য পাঠানো হবে। কারা কারা এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে আর কারা নেবে না, এই নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। সবাই শান্ত হও আর এক এক করে বলো কে কে নাম দিতে চাও। বলো বলো। রিঙ্কি, তোমার নাম আমি লিখে দিয়েছি, এবার বাকিরা বলো। ম্যাডাম ম্যাডাম, আমিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, আমার নামটাও লিখে নিন প্লিজ। ও তুমি তুমি আবার শুধু শুধু নাম দেবে কেন? তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো কাজের মেয়ে। দৌড়াতে পারো তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি দৌড়াতে খুব ভালোবাসি। আমি রোজ সকালে উঠে মাঠে দৌড়াতে চাই। আচ্ছা আচ্ছা, বসো। আমি তোমাকে গল্প শোনাতে বলিনি। আর কেউ আছো? হ্যাঁ বলো, তোমার নাম কি? আর কেউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। তিতলি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে দেখে রিঙ্কি তাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করতে থাকে। কয়েকদিনের মধ্যেই সুনিপা ম্যাডাম 30টা বাচ্চাকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয়। ম্যাডাম 30 জনের মধ্যে 3টে গ্রুপ করে দেয়। 3টে গ্রুপকে আলাদা আলাদা দৌড় প্রতিযোগিতা করতে বলে। তিতলি তাদের গ্রুপের সবচেয়ে দ্রুত দৌড়াতে পেরেছিল বলে সে তাদের মধ্যে ফার্স্ট হয়। রিঙ্কিও খুব ভালো দৌড়াতে পারত, তাই সেও তাদের গ্রুপে ফার্স্ট হয়েছিল। 3টে গ্রুপ থেকে টোটাল 9 জনকে সিলেক্ট করা হয়েছিল। আমি যেই 9 জনের নাম বললাম তারা এখানে থাকো আর বাকিরা চলে যাও। এই 9 জনকে নিয়ে আমাদের প্র্যাকটিস চলবে। আর এই 9 জনের মধ্যেই 3 জনকে সিলেক্ট করা হবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলার সুযোগ পাবে। 9 জনের মধ্যে তিতলিরও নাম আছে দেখে রিঙ্কির খুব রাগ হয়। এই রিঙ্কি, দেখলি তিতলি তো খুব ভালো দৌড়াতে পারে। ওকে দেখে তো মনেই হয় না যে ও এত ভালো দৌড়ায়। আমার তো মনে হচ্ছে ফাইনাল খেলায় তিতলিও সুযোগ পাবে। কোনোদিনও না, আমি তিতলিকে ফাইনালে যেতেই দেব না। আমিও দেখেছি ও ভালো দৌড়ায়, কিন্তু প্রত্যেক বছর আমি ফার্স্ট হই আর এখনো হব। ওকে আমি ফাইনালে যেতেই দেব না। এই সবাই শোন, আমি যা বলছি ভালো করে শোন। রিঙ্কি এবং তার কয়েকটা বন্ধু মিলে প্ল্যান করে তিতলির রেসিং শু লুকিয়ে রাখে। তিতলি তার জুতা না পেয়ে খুব চিন্তায় পড়ে এবং সে এদিক ওদিক জুতা খুঁজতেই থাকে। সবাই দৌড়াও, এবার 10 বার এখান থেকে ওখানে ছুটবে। এই কি হলো তোমার? তুমি দৌড়াচ্ছ না কেন? কি এদিক ওদিক করছো? আমি কি বললাম শুনতে পাওনি? দৌড়াতে বললাম তো। ম্যাডাম দেখুন না, আমার জুতা হারিয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না ম্যাডাম, এখানেই রেখেছিলাম আমি। তোমার জুতা হারিয়ে গেছে আর আমাকে দেখতে বলছো? আমাকে কি এখানে তোমার জুতা খোঁজার জন্য রাখা হয়েছে? তোমার জন্য আমি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি তো কালো, রোদে দাঁড়ালেও তোমার সমস্যা নেই, কিন্তু বাকি বাচ্চাদের বেশিক্ষণ রোদে রাখলে ওরা তো কালো হয়ে যাবে। ম্যাডাম, আমার জুতো না পেলে আমি কিভাবে দৌড়াবো? তোমাকে দৌড়াতে হবে না, তোমার ছুটি। যাও, এই কজনের মধ্যেই আমি 3 জনকে সিলেক্ট করে নেব। যাও এবার, যাও যাও।
কিন্তু ম্যাডাম সুনিপা ম্যাডাম তিতলির কোনো কথা শোনে না, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই দেখে রিঙ্কি এবং তার বন্ধুরা খুব খুশি হয়। পরের দিন ক্লাসে রিঙ্কি তার বন্ধুদেরকে নিয়ে তিতলির জুতা লুকিয়ে রাখার ঘটনা শেয়ার করছিল। কালকে আমাদের এত হাসি পেয়েছে কি বলবো তোদের, ওই তিতলি টানা কেটে গেছে, জুতাটা যদি না লুকিয়ে রাখতাম কি যে হতো। তিতলি ক্লাসের বাইরে থেকে সবটা শুনে ফেলে আর সে সুনিপা ম্যাডামের কাছে যায়। ম্যাডাম জানেন, আমার জুতা কালকে ওই রিঙ্কি আর ওর বন্ধুরা মিলে লুকিয়ে রেখেছিল, ওরা আমার সঙ্গে অন্যায় করেছে। তোমার তো সাহস কম নয়, তুমি আমার মেয়ের নামে আমার কাছে এসে নালিশ করছো। যাও এখান থেকে, তোমাকে আমি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি, আর কিছু করা সম্ভব নয়। আর হ্যাঁ, আমার মেয়ের নামে মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবে না। রিঙ্কি সুনিপা ম্যাডামের নিজের মেয়ে ছিল, এটা তিতলি জানতো না। ম্যাডাম তাকে অনেক বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ডিস্ট্রিক্ট লেভেল খেলার জন্য রিঙ্কি, টিয়া এবং মধু নামে 3টি মেয়েকে সিলেক্ট করা হয়েছিল। সবাই খুব খুশি ছিল, কিন্তু তিতলির মন খুবই খারাপ ছিল। বেশ কয়েকদিন কেটে যায়, দেখতে দেখতে তাদের ফাইনাল লেভেলে দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে। 3 জন প্রতিযোগী সহ স্কুলের বাকি বাচ্চাদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে বাচ্চারা মাঠে এমনি এমনি দৌড়াদৌড়ি করছিল। রিঙ্কিও দৌড়ানো প্র্যাকটিস করছিল। হঠাৎ করে দৌড়াতে গিয়ে রিঙ্কি খুব জোরে পড়ে যায়। আমার পা, মা তাড়াতাড়ি এসো, আমার পায়ে লেগেছে খুব জোরে। ওরে বাবা, আমার তো পা কেটে গেছে। রিঙ্কি, কি হয়েছে তোর? তুই পড়ে গেলি কিভাবে? ইস, তোর পা তো কেটে গেছে, কত রক্ত বের হচ্ছে। আয় মা, তুই আমার সঙ্গে আয়, ওঠ ওঠ ওঠ। সুনিপা রিঙ্কিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার পা ড্রেসিং করে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। মা, আমার পা খুব ব্যথা করছে, আমি তো আর দৌড়াতে পারবো না মা, এবার কি হবে? তুই তো চোখে দেখতে পাস না, তোর জন্য আজকে আমাদের স্কুলের নাম বদনাম হবে। আজকে ফাইনাল খেলা আর তুই পড়ে গেলি, কি হবে এবার বলতো? সুনিপা, ওকে আর বকাবকি করে লাভ নেই। তুমি আমাদের বাচ্চাদের মধ্যে অন্য আরেকজনকে নিয়ে নাও যে ভালো দৌড়াতে পারে। এখন আর কোনো কিছু করার নেই আমাদের। ম্যাডাম, তিতলি খুব ভালো দৌড়াতে পারে, ও আমার চেয়েও ভালো দৌড়ায়। আপনি ওকে আমার জায়গায় নিয়ে নিন ম্যাডাম, দেখবেন ওই কম্পিটিশনটা নিশ্চয়ই জিতবে। তিতলি? কে তিতলি? এগিয়ে এসো, এখানে তিতলি কে আছো, এগিয়ে আসো। স্যার, আমি তিতলি, কিন্তু স্যার আমি দৌড়াতে পারবো না। কি হয়েছে বলো? তোমার রেসিং শু কই? আমার রেসিং শু নেই স্যার, হারিয়ে গেছে। আমি তো জুতা ছাড়া দৌড়াতে পারবো না। তিতলি, তুই আমার জুতাগুলো নে। এই নে, তুই আমার জুতা পরে দৌড়াবি। নে ধর, আমার জুতা তোর পায়ে হয়ে যাবে, দেখ। নে ধর না, তোকে আজকে জিততেই হবে। রিঙ্কি, গুড গার্ল। নাও তিতলি, তুমি রিঙ্কির জুতা পরে রেডি হয়ে নাও, আর বেশিক্ষণ সময় নেই। এসো আমার সঙ্গে, এসো তুমি। এই রিঙ্কি, তুই এটা কি করলি? তুই তিতলির নাম বলতে গেলি কেন? তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস আমি তিতলিকে পছন্দ করি না, আর তুইও তো ওকে পছন্দ করিস না, তাহলে তুই ওকে জুতাগুলো দিলি কেন? আমি যা করেছি ঠিক করেছি মা। আমি চাই আমাদের স্কুলে কম্পিটিশনে ফার্স্ট হোক। আর মা, আজকে আমার জায়গায় তিতলি থাকতো, কারণ ও আমার থেকে ভালো দৌড়াতে পারে। ও জুতা আমি লুকিয়ে না রাখলে তো। তুই বড্ড বকছিস দেখছি। আমি কিছুতেই ওই মেয়েকে জিততে দেব না, তাতে আমাদের স্কুলের নাম খারাপ হলেও আমার কিচ্ছু যায় আসে না। তুই শোন ভালো করে, আমি কি বলছি, যা বলছি তাই করবি। আমি ওকে হারতে দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সব বাচ্চারা খুব জোরে জোরে দৌড়াতে শুরু করে। তিতলি তাদের মধ্যে এগিয়ে ছিল। এই দেখে সুনিপা ম্যাডাম খুব অবাক হয়। এটা কি করে সম্ভব? তিতলি এত জোরে কিভাবে দৌড়াচ্ছে? এ তো দেখছি জিতে যাবে। এই রিঙ্কি, এদিকে আয়। তোকে কি বলেছিলাম? তুই তিতলির জুতার মধ্যে কাঁটাগুলো দিসনি, তাই তো? ও দৌড়াচ্ছে কিভাবে? না মা, আমি এটা করতে পারিনি। আমি চাই না আমাদের স্কুলের নাম খারাপ হোক। আমি তিতলির খারাপ চেয়েছিলাম বলে আজকে আমার পা কেটে গেছে, আর আমি খেলতে পারিনি। আমি আর ওর ক্ষতি করতে পারবো না, আর আমি তোমার কোনো কথাও শুনবো না। তুমি খুব খারাপ। ওদিকে তিতলি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়। তিতলিকে পুরস্কৃত করা হয়। তিতলির কাছে রিঙ্কি ক্ষমা চায়। ক্লাসের সব বাচ্চারা সেদিন থেকে তাকে গুরুত্ব দিতে শুরু করেছিল। এখন সবাই তিতলির বন্ধু হতে চায়, সবাই তার সঙ্গে কথা বলতে চায়। তিতলি আরো অনেক বড় বড় কম্পিটিশনে দৌড়ানোর সুযোগ পায়। এভাবেই তিতলির দৌড়ানোর প্রতিভা তার জীবন পাল্টে দিয়েছিল।
তার গায়ের কালো রং তার জীবনে আর কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারেনি।